আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোর কি মাথা ঠিক আছে শুভ্র? প্লিজ দোস্ত, আমায় একটু হেল্প কর না। আমি পারবো না বর্ষার সাথে থাকতে। তুই কি পাগল হয়েছিস? বাড়ি ভর্তি লোকজন, আর দাদু ভীষণ কষ্ট পাবেন শুভ্র। এই মুহূর্তে আমি দাদুকে নিয়ে ভাবতে চাই না অনেক। তুই শুধু বল, তুই এই বিয়েটা করতে রাজি? তুই বুঝতে পারছিস না শুভ্র, এটা অন্যায়। উত্তরে অনেকের হাত ধরে মিনতির স্বরে বলল শুভ্র। আমি ন্যায় অন্যায় বুঝতে চাই না অনেক। তুই শুধু ওকে বিয়ে করে নে প্লিজ। এমনটা হয় না শুভ্র। কেন হয় না? তুই তো বললি বর্ষাকে তোর ভালো লাগে, তাহলে বিয়েটা করলে প্রবলেম কোথায়? আমি এমনটা কখন বললাম? আমি শুধু বলেছি বর্ষা খুব ভালো মেয়ে। ওই একই হলো। প্লিজ করে নে না বিয়েটা, তাহলে আমি বেঁচে যাই। কিন্তু শুভ্র। কোনো কিন্তু নেই। এমন তো কত গল্পেই হয়, বিয়ের আসর ছেড়ে বউ পালিয়ে যায় আর কনের বন্ধুর সাথে হিরোর বিয়ে হয়। আমাদের গল্পে না হয় উল্টোটা হলো, বর পালিয়ে যাবে আর বরের বন্ধুর সাথে কনের বিয়ে হবে। শুভ্রের কথা শুনে চোখ বড় বড় তাকালো অনেক। তুই কি এতদিন বিদেশ বসে সিরিয়াল দেখতিস নাকি যে এই গল্পের থিম বলছিস? তোর যা মনে হয়। তবে আপাতত অত শত জানি না দোস্ত। আমি এখনই এই বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাব, আর তুই আমার হয়ে বর্ষাকে বিয়ে করে নিবি। জানি এতে হয়তো আমার ফ্যামিলির সবাই আমার উপর রেগে যাবে, যেটা একসময় চলেও যাবে। লাগলে আগামী 10 বছরে দেশেই ফিরবো না, কিন্তু এই বিয়েটা হয়ে গেলে আমার বর্ষার দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে অনেক। তোর কথা আমি বুঝতে পারছি শুভ্র, কিন্তু তুই যেমনটা চাইছিস এটা ঠিক নয়। ঠিক বেঠিক কিছু বুঝতে চাই না আমি। তুই শুধু আমায় বল, আমি চলে গেলে তুই সবটা সামনে নিয়ে বর্ষাকে বিয়ে করে নিবি। উত্তরে হতাশা ভরা চোখ নিয়ে শুধু তাকিয়ে রইল অনেক শুভ্রের মুখের দিকে। কি করবে না করবে সব যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে তার। এমনটা নয় সে বর্ষাকে পছন্দ করে না, কিন্তু বিয়ে করার কথা এমনটা সে কখনোই ভাবেনি। কোণে বেশে আয়নার সামনে বসে আছে বর্ষা। তার পাশে পার্লারের মেয়েরা তাকে সাজাতে ব্যস্ত, যদিও প্রায় সাজগোজ শেষ তার। এই 2 সপ্তাহে বাড়ির সবাইকে এই বিয়েটা না করার কথা বলতে চেয়েছিল বর্ষা, কিন্তু দাদুর আবদারের কথা মনে পড়তেই আর কিছুই বলতে পারেনি সে। তবে মনে মনে যতটা না খুশি খুশি লাগছে বর্ষার, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে এই মুহূর্তে। শুভ্রকে সে ভালোবাসে, হয়তো মুখ ফুটে কখনো বলেনি বা বলার সুযোগ পায়নি। ছোটবেলা থেকেই সে জানতো তার শুভ্রের সাথে বিয়ের কথা, যদিও তখন সে এই বিয়ে, স্বামী, সংসার কি কিছুই বুঝতো না। তবে যবে থেকে বুঝতে পেরেছে বিয়ে, স্বামী, সংসার, ভালোবাসা জিনিসটা আসলে কি, তখন থেকেই একটু একটু করে শুভ্রের জন্য অনুভূতি জমিয়েছে সে, ভালোবাসতে শুরু করেছে। এমনিতেও শুভ্রকে তার ছোটবেলা থেকেই ভালো লাগতো, কিন্তু সেসব ভাবলে এখন খারাপ লাগে বর্ষার। কারণ সে শুভ্রকে ভালোবাসেও শুভ্র তাকে ভালোবাসেনি, আর তাকে হয়তো শুভ্র কখনোই ভালোবাসবে না। তাহলে মাঝখানে এই বিয়েটা কেন? যদিও মনে মনে খুশিও হয়েছে বর্ষা বিয়েটা হচ্ছে বলে। এমনটাও হতে পারে বিয়ের পর শুভ্রের মন ঘুরে যাবে আর তাকে খুব করে ভালোবাসবে। এমন তো কতই মানুষ থাকে যারা বিয়ের সময় বউকে ভালোবাসে না, কিন্তু বিয়ের পর সময়ের সাথে সাথে সত্যিকার অর্থে খুব করে ভালোবেসে ফেলে তার জীবন সঙ্গীকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল বর্ষা। মনটা একদমই ভালো নেই তার, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে সবকিছু। শুভ্রকেও আদৌ তাকে কোনোদিন ভালোবাসবে? আবার মনে হয় শেষ পর্যন্ত বিয়েটা হবে তো। কেমন যেন ভয় ভয় লাগছে বর্ষার, অস্থিরতা ফিল হচ্ছে খুব। এমন সময় হতভম্ব হয়ে তার রুমে ঢুকলো অনেক। কিছুটা অস্থিরতা নিয়েই বলল সে, তোমার সাথে কিছু কথা ছিল বর্ষা। হুট করেই অনেকের ভয়েস শুনে হালকা চমকে উঠল বর্ষা। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বলল বর্ষা, জি বলুন ভাইয়া। উত্তরে পার্লারের মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল,
আমি তোমার সাথে একা কিছু কথা বলতে চাই বর্ষা। অনেকের কথা কিছুটা অবাক হয়ে বলল বর্ষা। ওহ। এতটুকু বলে পার্লারের মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল সে। আমার সাজটা কি কমপ্লিট হয়ে গেছে আপুরা? উত্তরে তারাও বলল। আমরা বাইরে যাচ্ছি, আপনারা কথা বলুন। এতটুকু বলে তারাও একে একে বেরিয়ে যেতে লাগলো রুম থেকে। বর্ষাও পার্লারের মেয়েগুলোকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে এলো অনেকের কাছে, তারপর বলল। জি এখন বলুন ভাইয়া, কি বলবেন আপনি? বর্ষার কথা শুনে অনেক কিছুটা অস্থিরতা নিয়ে বলল। আসলে হয়েছে কি বর্ষা? জি ভাইয়া বলুন, কি হয়েছে? দাদু কি আবার অসুস্থ হয়ে পড়েছে? না, তেমন কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হলো শুভ্র। সঙ্গে সঙ্গে চিন্তিত কণ্ঠ নিয়ে বলল বর্ষা। কি হয়েছে শুভ্রের? আসলে শুভ্র চলে গেছে বর্ষা। অনেকের কথা শুনে বর্ষা অবাক হয়ে বলল। চলে গেছে মানে? কোথায় গেছে? উত্তরে মাথা নিচু করে সব ঘটনার কথা খুলে বলল অনেক, শুধু তাকে যে বিয়েটা করতে বলেছে এটা বাদে। সব শুনে বর্ষার চোখ ছলছল করতে শুরু করলো। সে ভাবেনি শুভ্র এইভাবে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাবে। অনেক আরো কিছু বলতে যাবে তার আগেই সেখানে উপস্থিত হলো বর্ষার মা। মেয়ের দিকে এগিয়ে এসে বললেন উনি। তোর কি হয়েছে এতটুকু বলেই ভেতরে অনেককে দেখে বেশ অবাক হয়ে বলল বর্ষার মা। অনেক, তুমি এখানে? উত্তরে কিছুটা আমতা আমতা করে বলল অনেক। হয়েছে কি আন্টি, শুভ্র বর্ষার একটা পিক তুলতে বলেছিল, তাই আর কি একটা পিক তুলতে এসেছিলাম। অনেকের কথা কিছু বর্ষার মা হেসে ফেলল, তারপর বলল। ওহ, কিন্তু ওকে যে নিচে ডাকছে। আচ্ছা, তাড়াতাড়ি ওর একটা পিক তুলে নাও, তারপর আমি ওকে নিয়ে যাব। উত্তরে অনেকও আর উপায় না পেয়ে বর্ষার একটা ছবি তুলে বলল। হয়ে গেছে আন্টি, আমি এক্ষুনি শুভ্রকে পাঠিয়ে দিচ্ছি। অনেকের কথা শুনে বর্ষার মাও বলে উঠল। ঠিক আছে, চল বর্ষা। এতটুকু বলে বর্ষার হাত ধরে নিয়ে যেতে লাগলো বর্ষার মা। আর অনেক জাস্ট হতাশা ভরা চোখ নিয়ে তাকিয়ে রইল বর্ষার মুখের দিকে। আর বর্ষাও তাকালো অনেকের মুখের দিকে। বুকের ভেতর হাহাকার শুরু হয়ে গেছে তার। এবার কি হবে? বাড়ি ভর্তি লোকজন, দাদুর সম্মান, মা বাবার সম্মান কিভাবে সামলাবে সে? এক বুক অভিমান এসে ভর করলো বর্ষার মনে। বুক ভরা অভিযোগ নিয়ে মনে মনে বলল বর্ষা। এটা কি করলেন আপনি? এখন আমি কি করব শুভ্র? কিভাবে সামলাবো সবটা? হতভম্ব হয়ে আছে পুরো বিয়ে বাড়ি, কারণ বিয়ের আসরে কোণে আসলেও বরের কোনো খবর নেই। চারদিকে মানুষের সমালোচনা, কানাফুসা শুরু হয়ে গেছে অলরেডি। শুভ্রের বাবা, বর্ষার বাবা দুজনেই অপ্রস্তুত বিষয়টায়। তারা ভাবেনি এইভাবে হুট করেই বিয়ের আসর ছেড়ে কোথাও চলে যেতে পারে শুভ্র। অনেকবার কলও করা হয়েছে শুভ্রকে, কিন্তু প্রত্যেকবারই সেটা বন্ধ বলছে বারংবার। সবাই বেশ চিন্তিত বিষয়টায়, হুট করে কোথায় চলে গেল শুভ্র, আর গেলেই যখন বলে গেল না কেন। অন্যদিকে বিয়ের আসরে চুপচাপ বসে আছে বর্ষা। সবার এমন কানাফুসা সমালোচনা শুনে ভীষণভাবে কান্না পাচ্ছে তার। এতদিন শুভ্রর প্রতি জমা তার সব ভালোবাসাগুলো যেন ঘৃণায় পরিণত হয়েছে। নিজেকে যেন বেহায়া বলে মনে হচ্ছে। কেন সে দাদুর কথা রাখতে গিয়ে ফ্যামিলিটাকেও সাথে নিজেকেও এমন সমালোচনার সস্তা পাত্র বানিয়ে ফেলল। ঠাটিয়ে নিজের গালে কয়েকটা থাপ্পড় মারতে পারলে হয়তো খুব ভালো লাগতো। হুট করেই বসা থেকে উঠে দাঁড়ালো বর্ষা। অভিমানের ভারী পাহাড় নিয়ে একটু একটু এগিয়ে যেতে লাগলো সে দাদুর কাছে। তার থেকে কয়েক কদম দূরেই একটা চেয়ারে বসে আছেন উনি। চোখে মুখে বিস্ময়ের ছাপ তার। বর্ষা দাদুর দিকে এগিয়ে গিয়ে চুপটি করে বসলো দাদুর পাশ দিয়ে, তারপর বলল, দাদু ভাই। হুট করেই বর্ষার ভয়েসটা কানে আসতেই আস্তে আস্তে চোখ তুলে তাকালেন বর্ষার দিকে শুভ্রের দাদু। তারপর বললেন, বলো দাদু ভাই। জানো তো দাদু, জীবনটা হলো এলোমেলো বার্তা আসার কলিং বেল। কখন যে হুট করে কি বা কে আসবে বোঝাই যায় না। এই যে দেখছো, বিভিন্ন পদের মানুষ বিভিন্ন কথা বলছে।
আসলে কি বলতো, মানুষের রুচিটাই হলো এমন। কেউ কেউ সহজ বিষয়টাকেও জটিল করে নেয়, আবার কেউ কেউ খুব কঠিন বিষয়টাকেও সহজ ভাবে নেয়। যেমন ধরো এখানের মানুষজনের কেউ কেউ বলছে আমি বেহায়া, অপয়া। আবার কেউ কেউ শুভ্রকে নিয়েও সমালোচনা করছে। শুভ্র অন্য মেয়ের সাথে পালিয়ে গেছে, নিজের স্বার্থের জন্য ফ্যামিলিকে ছেড়ে গেছে। আবার কেউ কেউ পুরো ফ্যামিলিটাই খারাপ বলছে। আবার দেখো না, এই এত এত সমালোচনার মাঝে কেউ আবার আমায় নিয়ে চিন্তা করছে, আমার ভবিষ্যৎ কেমন হবে। আবার শুভ্রকে বলছে হয়তো এমন কিছু হয়েছে যার জন্য শুভ্রকে বাধ্য হয়ে বিয়ের আসর ছেড়ে যেতে হয়েছে। সবই মানুষের আনুমানিক ধারণা, কেউ সঠিক জিনিসটা জানে না, তারপরেও আপন মনে এক একটা জিনিস ভেবে এক একজন এক এক কথা বলছে। বর্ষার কথার আগামাথা গোড়া কিছু বুঝতে না পেরে বলে উঠল দাদু ভাই। তুমি এসব কি বলছো দাদু ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। উত্তরে নিশ্চুপ স্বরে বলে উঠল বর্ষা। বলছি, তবে তুমি আমায় কথা দাও, কথাটা শোনার পর তুমি সবটা সহজভাবে মেনে নিবে, জটিলতা বানাবে না। আগে কথাটা কি সেটা তো বলবে তুমি। কি জানো শুভ্র কোথায় গেছে? উত্তরে নিজের মাথাকে ওপর নিচ করে নাড়িয়ে সমর্থন জানালো বর্ষা। বর্ষার কথা শুনে দাদু ভাই সহ বাকি সবাইও অবাক হলো। বর্ষার মা তো এগিয়ে এসে বলল, তুই জানি শুভ্র কোথায় গেছে? মায়ের কথা শুনেও বর্ষাও মায়ের দিকে এক পলক তাকিয়ে দাদুর হাত ধরে বলল, জানি। বর্ষার কথা শুনে দাদু ভাইও বেশ খানিকটা অবাক হয়ে বললেন, তাহলে বলো কোথায় গেছে শুভ্র? উত্তরে মাথা নিচু করে বলল, বলছি। বর্ষার কথা শুনে সবাই বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে রইল বর্ষার দিকে। তারা তো অবাক হচ্ছে এটা ভেবে শুভ্র বর্ষাকে বলে গেছে কোথায় গেছে, কিন্তু বর্ষা তাদের এখনো কিছু বলল না কেন। বর্ষাকে চুপ থাকতে দেখে দাদু ভাই আবারও বলে উঠল, কি হলো দাদু ভাই, তুমি বলছো না কেন? শুভ্র কোথায় গেছে? দাদুর কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে নিশ্চুপেই বলে উঠল বর্ষা, আসলে হয়েছে কি দাদু, আর কিছু বলার আগে সেখানে উপস্থিত হলো শুভ্র। সবাইকে উদ্দেশ্য করেই বলল সে, কিছু হয়নি দাদু ভাই, এই তো আমি চলে এসেছি। সঙ্গে সঙ্গে বর্ষা অবাক চোখে তাকালো শুভ্রের দিকে। বর্ষার সাথে সাথে বাকি সবাইও তাকালো শুভ্রের মুখের দিকে। শুভ্রের বাবা তো চটজলদি এগিয়ে গিয়ে শুভ্রর দিকে গেল, তারপর বলল, কোথায় গিয়েছিলে তুমি কাউকে কিছু না বলে? উত্তরে মাথা নিচু করে বলল শুভ্র, আমি খুব দুঃখিত বাবা, আসলে আমার এক বন্ধু আসার পথে অ্যাক্সিডেন্ট করে ওকে দেখতেই গিয়েছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসতে পারবো, কিন্তু একটু লেট হয়ে যাবে, বুঝতে পারিনি। আই অ্যাম সরি বাবা। শুভ্রের কথা শুনে বিস্মিত হয়ে বলল শুভ্রের বাবা। একটা ফোন তো করতে পারতে। বাবার কথা শুনে পকেট থেকে নিজের ভাঙাচোরা ফোনটা দেখিয়ে বলল, রাস্তায় পড়ে ভেঙে গেছে বাবা, তাই আর কি। শুভ্রের কথা আর মোবাইলটার অবস্থা দেখে শুভ্রের বাবাও আর কিছু বলতে পারল না। কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, ঠিক আছে চলো এখন, সেই কখন থেকে বর্ষা তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। উত্তরে মৃদু হাসল শুভ্র। তারপর সেও এগিয়ে গেল বর্ষার কাছে। বর্ষা শুধু নির্বিকার হয়ে তাকিয়ে রইল শুভ্রের মুখের দিকে। সে বুঝল না শুভ্র ফিরে কেন আসলো। তাহলে কি সে বিয়ে করতে চায়? কিন্তু কি এমন হলো যে শুভ্র ফিরে আসলো? বর্ষার ইচ্ছে করছে সে নিজেই এই বিয়েটা ভেঙে দিক, কিন্তু আশেপাশের লোকজন এতক্ষণ যা যা বলল সেটা প্রতিউত্তর হিসেবে শুভ্রের এখানে আসাটা হয়তো মুখ্য জবাব। কিন্তু এখন যদি সে বিয়েটা ভেঙে দেয় তাহলে লোকজন আবার তাদের দিকে আঙুল তুলবে। মাঝে মাঝে পরিস্থিতি আমাদের এমন এক জায়গায় দাঁড় করিয়ে রাখে যে আমরা চাইলেও কিছু করতে পারি না। সমালোচনা জিনিসটা এতটাই বাজে যে মাঝে মধ্যে তাদের চুপ করানোর জন্য নিজেকে বেহায়া হতে হয়, নিজের কাছে নিজেকে খুব তুচ্ছ মনে করতে হয়। শুভ্রকে সে ভালোবাসে, তাই বেহায়ার মতো শুভ্র রিজেক্ট করার পরও বিয়েটাই সে রাজি হয়েছিল। বিয়ের আসরে এসে বসতে চেয়েছিল তার মন, তাই বিয়ের বেশে সেজেছিল আজ। কিন্তু শুভ্র যা করলো এতে তার মন ভেঙে গেছে পুরোপুরি। এতক্ষণ সে ভালোবাসার জন্য বেহায়া সেজেছিল, আর এখন মানুষের সমালোচনাকে ঠেকাতে বেহায়া হবে আরো একবার। বর্ষার মন ভেতর থেকে ভেঙে চুরে গেছে পুরোপুরি। হঠাৎই হাতে কারো স্পর্শ পেতেই চমকে উঠল বর্ষা।
সাথে নিজের ভাবনা থেকে বেরিয়ে সামনে তাকালো সে। তার সামনেই সাদা পর্দার আড়ালে অপর পাশে বসে আছে শুভ্র। কিছুক্ষণের আগেই মায়ের হাত ধরে দাদুর কাছ থেকে সরে এখানে বসেছে সে। শুভ্রের পাশেই বসে আছে কাজী সাহেব, বিয়ে পড়াতে শুরু করেছেন উনি। অতঃপর কবুল বলার মাধ্যমে বিয়ে সম্পন্ন হলো শুভ্র আর বর্ষার। সাথে তারা আবদ্ধ হলো বিয়ে নামক পবিত্র বন্ধনে। বর্ষার মনে অনেক প্রশ্ন। শুভ্র তো চলে গিয়েছিল, তাহলে ফিরে এলো কেন? কি এমন হলো যে তারা সুস্থ সবল ফোনটা এভাবে ভেঙে চুরে নিয়ে এলো? কি এমন হয়েছে যার জন্য শুভ্র লন্ডন না গিয়ে ফিরে এসে তাকে বিয়ে করলো? সত্যি কি শুভ্রের বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি অন্য কিছু? প্রশ্নগুলো মাথায় এসে আটকে যাচ্ছে বারংবার। কোথায় পাবে এই প্রশ্নের উত্তর? শুভ্র কি দিবে তাকে এই প্রশ্নগুলোর উত্তর? বিষণ্ণ মাখা মুখ নিয়ে তাকালো বর্ষা শুভ্রের মুখের দিকে। শুভ্রও তাকালো তার পানে। তৎক্ষণাৎ চোখ সরিয়ে ফেলল বর্ষা শুভ্রের ওপর থেকে। কেন যেন এই মুহূর্তে শুভ্রকে দেখতে ইচ্ছে করছে না তার। পুরো ভার্সিটি ঘুরে তন্ন তন্ন করে হিয়াকে খুঁজছে শিফা, কিন্তু পুরো ভার্সিটির কোথাও তাকে খুঁজে পাচ্ছে না সে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো, তাও মেয়েটার কোনো খোঁজ নেই। হিয়া নামক এই মেয়েটা যে হুটহাট কোথায় চলে যায় বুঝতে পারে না শিফা। কয়েক ঘন্টা আগে একবার হাওয়া হয়ে গিয়েছিল, এখন আবার হাওয়া হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছিল শিফা। এমন সময় ভার্সিটির লাইব্রেরির সামনে দিয়ে যেতে গিয়ে হঠাৎই বিকট শব্দ আসলো লাইব্রেরির ভেতর থেকে। তৎক্ষণাৎ কৌতূহলী হয়ে এগিয়ে গেল শিফা লাইব্রেরির ভেতরে। তারপর যা দেখলো তাতে তার চোখ বড় বড় হয়ে গেল, কারণ তার থেকে কয়েক কদম দূরে কতগুলো এলোমেলোভাবে নিচে পড়ে থাকা বইয়ের মাঝে মাথায় কার্টুন দিয়ে ঢেকে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। শিফা বুঝতে পেরেছে সে যে মেয়েটাকে তন্ন তন্ন করে খুঁজে চলেছে সেই এই। কোমরে হাত দিয়ে চটজলদি দৌড়ে এগিয়ে গেল শিফা হিয়ার কাছে। তারপর বলল,